হ্যাঁ, ভালো আছে। তোমাদের এর আগে কি গাইনি ক্লাস হয়েছে না? জি স্যার। গাইনি। জি স্যার। আচ্ছা, আমরা আজকে ওই হেপাটাইটিস এর ওই দিন যে ক্লাসটা করছিলাম ওইটাকে আমরা শেষ করব। আমরা ট্রিটমেন্টে ছিলাম, তাই না? তোমরা সবাই ছিল তো এই ক্লাসে? জি স্যার। আমাদের ক্লাসে আমরা ওই দিন ট্রিটমেন্ট অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস নিয়ে কথা বলতেছিলাম। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এর আমরা ট্রিটমেন্ট পর্যন্ত আমরা আলোচনা করেছি। এখন আমাদের যেটা সেটা হচ্ছে প্রগনোসিস। তো ভাইরাল হেপাটাইটিস এর প্রগনোসিসটা আমরা একটু দেখি। হেপাটাইটিস এ, hepatitis majority of the children show clinical and biochemical resolution within 60 days. তাইলে 2 মাসের মাঝেই ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল রেজলিউশন হয়ে যাবে। দ্যাট মিন্স ক্লিনিক্যাল যে সিমটম গুলো এগুলো চলে যাবে, বায়োকেমিক্যাল যে প্যারামিটার গুলো বিশেষ করে এএলটি সেটাও নরমালে চলে আসবে উইদিন 60 ডেজ। রিল্যাপসিং হেপাটাইটিস হবে 6 to 12%। কোলেস্টেটিক হেপাটাইটিস অথবা প্রলং কোলেস্টেসিস মে পারসিস্ট ফর মোর দেন 12 উইকস। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ইমিউন কমপ্লেক্স ডিসঅর্ডার লাইক কিউটেনিয়াস ভাস্কুলাইটিস এন্ড আর্থ্রাইটিস হতে পারে। ফালমিনেন্ট হেপাটিক ফেইলিওর ভেরি রেয়ার, less than 0.1%. That means acute viral hepatitis এ fulminant hepatic failure হয় না বললেই চলে, তারপরও একেবারেই জিরো নয়, কিছু হতে পারে। পোস্ট হেপাটাইটিস সিনড্রোম, পোস্ট হেপাটাইটিস সিনড্রোম এটা পারসিস্ট করতে পারে অনেক দিন। হেপাটাইটিস ভালো হয়ে গেল উইদিন 60 ডেজ, ক্লিনিক্যাল প্যারামিটার নরমালে চলে আসলো, বায়োকেমিক্যাল প্যারামিটারও নরমালে চলে আসলো, তারপরও দেখা যাবে তার কিছু কিছু সিমটম যেমন ফেটিগ, লং টার্ম ফেটিগ অথবা ইন্টারমিটেন্ট ফেটিগ থাকতে পারে, অনেকদিন থাকতে পারে। তার নরমাল একজন হেলদি পারসন থেকে দেখা যাবে যার হেপাটাইটিস হয়েছে তার ফেটিগেবিলিটি সে তার থাকতে পারে, অনেকদিন সে অবসান মানে ফেটিগ ফিল করতে পারে। তারপর তার কাজের যে মেন্টাল স্ট্যাটাস সেখানেও তার কিছু চেঞ্জ থাকতে পারে, নর্মাল পারসনের চেয়ে কিছু ডিসরাপশন তার থাকতে পারে, উইকনেস থাকতে সে ফিল করতে পারে। তারপরে কোয়ালিটি অফ ওয়ার্ক তার কমে যেতে পারে। এরকম কিছু বিষয় দেখা যাবে যে হেপাটাইটিস ভালো হয়ে যাওয়ার পরও কোনো কোনো ক্ষেত্রে কারো কারো থাকতে পারে, যেটাকে আমরা বলি পোস্ট হেপাটাইটিস সিনড্রোম। তোমরা এবার একটা টার্ম এখন খুব প্রচলিত, অনেকেই তোমরা হয়তো শুনেছো, এই যে কোভিড-19 ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু অ্যাকিউট পোস্ট কোভিড সিনড্রোম অথবা লং কোভিড, এই টার্মগুলো কি তোমরা শুনেছো? কোভিড ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক দিন পর্যন্ত তোমার পোস্ট কোভিড সিনড্রোম থাকতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাকে লং কোভিড বলি, যদি আরো বেশি দিন মোর দেন 12 উইকস যদি দেখা যায় কোনো সিমটম থাকে, তাহলে সেটাকে আমরা বলছি লং কোভিড। তাহলে আমরা প্রগনোসিস দেখলাম হেপাটাইটিস এর ক্ষেত্রে, আমরা যদি সামারি করি তাইলে ভালো। সহজ কথা হচ্ছে উইদিন 60 ডেজ ভালো হয়ে যাবে, এটাই হচ্ছে মোটামুটি। আর কিছু কিছু কথা যা বললাম পরে এগুলো হতে পারে। হেপাটাইটিস বির ক্ষেত্রে দেখো, দেখা যাচ্ছে জি স্যার। তোমরা হ্যাঁ, হেপাটাইটিস বির ক্ষেত্রে অ্যাকিউট হেপাটাইটিস বি, এটার
প্রগনোসিস যদি আমরা বলি তাহলে সেখানে তুমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে এজ রিলেটেড, তার যে প্রগনোসিসটা সেটা অনেকটা এজ রিলেটেড। রিকভারি রেট দেখো নিউনেটের ক্ষেত্রে অনলি 5%। এর অর্থ কি? বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ। অ্যাকিউট হেপাটাইটিস বি নিউনেটের ক্ষেত্রে রিকভারি রেট অনলি 5%। 1 to 5 years অফ এজ সেখানে রিকভারি রেট হচ্ছে 70%। আর মোর দেন 5 years সেখানে দেখা যাচ্ছে যে 95% ক্ষেত্রে রিকভারি হয়ে যায়, সে ভালো হয়ে যায়। তাইলে আমরা যে অ্যাকিউট হেপাটাইটিস বি শুনলেই আমরা অনেক সময় ভয় পাই, অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু সেটা কম, সেই ভয়টা অনেক কম। একটু পরে করো, আমি একটু ক্লাসে। আচ্ছা দাও দাও, ঠিক আছে। তাইলে আমরা যেটা দেখলাম যে নিউনেটের ক্ষেত্রে খুবই খারাপ, অ্যাকিউট হেপাটাইটিস বি রিকভারি রেট অনলি 5%। 1 to 5 years অফ এইজে সেখানে 70%, অর্থাৎ এইজ যত বাড়তে থাকে তার রিকভারি রেট তত ভালো। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেভেলপ ইমিউনিটি। আর 1 to 5% ক্ষেত্রে ফালমিনেন্ট হেপাটাইটিস হতে পারে, এবং সেখান থেকে ফালমিনেন্ট হেপাটাইটিস থেকে দেখা যাবে যে ডেথ হতে পারে, অথবা তোমার লিভার ট্রান্সপ্লান্ট লাগতে পারে। আরেকটা অংশে যাচ্ছে পারসিস্টেন্ট ইনফেকশন। যেহেতু অ্যাকিউট হেপাটাইটিস বি থেকে তোমার ক্রনিসিটি ডেভেলপ হয়, তাইলে আমরা যদি বলি যে ধরো তোমার অ্যাডাল্ট এজ মোর দেন 5 years অফ এজ, সেখানে পারসিস্টেন্ট ইনফেকশন অনলি 5%। সেখানে কি হবে? দুইটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে কেরিয়ার হবে, আর একটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস হবে। কেরিয়ার এবং ক্রনিক হেপাটাইটিস দুইটা থেকেই কি হতে পারে? তোমার সিরোসিস হতে পারে, অথবা হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। ঠিক আছে? সেখান থেকে আবার দেখা যাবে যে ক্রনিক হেপাটাইটিস থেকে তোমার ফালমিনেন্ট হেপাটাইটিস বা হেপাটিক ফেলিওর হতে পারে, সেখান থেকে ডেথ অথবা লিভার ট্রান্সপ্লান্ট লাগতে পারে। তাইলে আমরা যদি হেপাটাইটিস বি কে সামারি করি, সহজ কথা হচ্ছে এটা রিকভারিটা হচ্ছে এজ রিলেটেড। নিউনেটের ক্ষেত্রে মনে রাখো হেপাটাইটিস বি যদি অ্যাকিউট হেপাটাইটিস বি হয়, সেখানে তার ফেট খারাপ, রিকভারি রেট অনলি 5%। এই কথাটা মাথায় রাখো। ইন 1 to 5 years অফ এজেও কিন্তু রিকভারি রেট কম, সেখানে 70% পর্যন্ত রিকভারি, 30% সেখানে ফ্যাটালিটি। আর মোর দেন 5 years অফ এজে দেখা যাচ্ছে 95% রিকভারি রেট হচ্ছে। 5% এর ক্ষেত্রে গিয়ে তোমার পারসিস্টেন্ট ইনফেকশন হয়, কেরিয়ার অথবা ক্রনিক হেপাটাইটিস হচ্ছে, সেখান থেকে সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা হচ্ছে। তাহলে ফালমিনেন্ট হেপাটাইটিস মেইনলি অ্যাকিউট হেপাটাইটিস বি তে বেশি হয়, এটা মনে রাখতে হবে। হেপাটাইটিস সির ক্ষেত্রে সেখানেও অ্যাকিউট হেপাটাইটিস সির ক্ষেত্রে আমরা যদি ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর বলি, সেখানে লেস দেন 1%। আর 20 to 40% ক্ষেত্রে সরি 20 to 40% ক্ষেত্রে তোমার ইরাডিকেশন হয়ে যায়, আর 60 to 80% তোমার পারসিস্টেন্ট ইনফেকশন হয়। তাহলে ক্রনিসিটি এখানেও অনেক বেশি হেপাটাইটিস সি তে। হেপাটাইটিস বি থেকে কিন্তু হেপাটাইটিস সি তে ক্রনিসিটি বেশি। তাহলে প্রিভেনশনের ক্ষেত্রে সবসময় আমরা বলি দুইটা ক্যাটাগরি আমরা করি, দুইটা হেডিং এ। একটা হচ্ছে জেনারেল প্রিভেনশন, আর একটা হচ্ছে স্পেসিফিক প্রিভেনশন। জেনারেল প্রিভেনশন এটা আমরা সবাই জানি, ইমপ্রুভিং পার্সোনাল ফুড এন্ড এনভায়রনমেন্টাল হাইজিন, অ্যাভয়েডিং আননেসেসারি নিডল প্রিক্স, ইউজিং ডিসপোজেবল সিরিঞ্জ এন্ড স্ক্রিন ব্লাড ফর ট্রান্সফিউশন। তাইলে এই যে বিষয়টা, এটা আমরা সবাই জানি, এবং আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি, এটা আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। পার্সোনাল হাইজিন তো আমরা বলবো, কারণ হেপাটাইটিস এর জন্য মেইনলি ওরোফিক্যাল
বা হেপাটাইটিস ই এইসব ক্ষেত্রে যে প্রিভেনশন সেটা মেইনলি পার্সোনাল হাইজিন, ফুড এবং এনভায়রনমেন্টাল হাইজিন মেনটেন করে করতে হবে, অ্যাভয়েডিং আননেসেসারি নিডল প্রিক এবং ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, স্ক্রিনিং করে আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। স্পেসিফিক প্রিভেনশন হচ্ছে ইমিউনাইজেশন, এটা তোমরা সবাই জানো যে হেপাটাইটিস বিটা আমাদের ইপিআই শিডিউলে আছে। এখন আমরা যে পেন্টাভেলেন দিচ্ছি সেখানে হেপাটাইটিস বি দেওয়া হচ্ছে। আর যারা, আমার তো মনে হয় তোমরা যারা আছো তোমাদেরই প্রজন্ম সবাই হেপাটাইটিস বি ভ্যাকসিন পেয়ে গেছো, তাই না? হেপাটাইটিস জি বি স্যার। ভ্যাকসিন তোমরা তো পেয়েছো, ইপিআই তে পেয়েছো না স্যার, নাকি নিজে দিতে হয়েছে? নিজে দিতে হয়েছে স্যার। হ্যাঁ, এটাই আমরা পাই নাই স্যার। ও তোমরা এই পাইতে পাও নাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে আহ, এটা দিতে হয়েছে। আর হেপাটাইটিস এ যেটা, হেপাটাইটিস এর ভ্যাকসিনও দেওয়া যায়। এই দুইটা ভ্যাকসিনের মাধ্যমে আমরা লাইফ লং ইমিউনিটি নেওয়া যায় এবং এটা হচ্ছে প্রিভেনশনের একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা একটু অ্যাকিউট হেপাটিক ফেইলিওর নিয়ে আমরা কথা বলবো এবং ফালমিনেন্ট হেপাটিক ফেইলিওর, হেপাটিক এনকেফালোপ্যাথি, এই দুই তিনটি টার্ম আমরা একটু জানি বিষয়গুলো কি। acute hepatic failure, acute liver failure is a clinical syndrome resulting from massive necrosis of hepatocyte or from severe functional impairment of hepatocyte. তাইলে acute liver failure অথবা acute hepatic failure টা হচ্ছে massive necrosis হচ্ছে হেপাটোসাইটের, সেখান থেকে এটা হচ্ছে, অথবা severe functional impairment of hepatocyte। আমরা অ্যাকিউট হেপাটাইটিসে আমরা জানি যে সেটা বেশি মানে রিকভারি হয়ে যায়, লিভারের পার্মানেন্ট ড্যামেজ হয় না, আমরা সেখানে প্যাথোজেনেসিস এবং প্যাথোলজিতে আমরা দেখেছি। তাহলে হেপাটিক ফেলিওরটা কখন হয়? যখন মেসিভ নেক্রোসিস হয়ে যাবে, কোনো কারণে যদি কারণ মেসিভ নেক্রোসিস হয় অথবা সিভিয়ার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট যখন হবে হেপাটোসাইটের কোনো কারণে, তখন দেখা যাবে যে সেক্ষেত্রে অ্যাকিউট হেপাটিক ফেলিওর ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে কি হবে? দ্য সিনথেটিক excretory and detoxifying function of the liver are all severely impaired। অর্থাৎ লিভারের যত ফাংশন আছে, অনেকগুলো ফাংশন লিভারের, সেখানে সিনথেটিক ফাংশন আছে, এক্সক্রিটরি ফাংশন আছে, ডিটক্সিফাইং ফাংশন আছে, এগুলো ইম্পেয়ার হয়ে যাবে। আমরা পালমিনেন্ট হেপাটিক ফেলিওর কখন বলবো? অনেকগুলো টার্মিনোলজি আছে, acute liver failure বা acute hepatic failure, subacute liver failure, fulminant hepatic failure, তারপর হাইপার acute hepatic failure। আমরা সব ঝামেলায় যাব না এই টার্মিনোলজি গুলো। আমরা acute or fulminant hepatic failure এর যে ক্রাইটেরিয়া সেটা আমরা একটু জানি। নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে বায়োকেমিক্যাল এভিডেন্স অফ acute liver injury, usually less than 8 week duration। তাইলে অ্যাকিউট মানে হচ্ছে বা ফালমিনেন্টের ক্ষেত্রে ঘটনাটা ঘটবে লেস দেন 8 উইকের মধ্যে। তাইলে আমরা বায়োকেমিক্যাল এভিডেন্স অফ অ্যাকিউট লিভার ইনজুরি, দ্যাট মিন্স এএলটি বেশি অথবা প্রথম দিন টাইম বেশি, এটা যদি লেস দেন 8 উইক ডিউরেশনে হয়, সেটা হবে ফার্স্ট ক্রাইটেরিয়া অফ ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর। নাম্বার 2, নো এভিডেন্স অফ ক্রনিক লিভার ডিজিজ। তার কোনো ক্রনিক লিভার ডিজিজ থাকবে না, সে তার লিভার ভালো ছিল, আগে কোনো ধরনের লিভার ইনজুরি হয় নাই, এই ধরনের ঘটনায় ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর হবে। তাইলে ক্রনিক লিভার ডিজিজ থাকবে না। নাম্বার 3,
হেপাটিক বেস কোয়াগুলোপ্যাথি থাকবে। সেটা কি, এটাকে যদি আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে প্রথম বিন টাইম মোর দেন 15 সেকেন্ড অথবা আইএনআর ইন্টারন্যাশনাল নরমালাইজ রেশিও মোর দেন 1.5 একটা ক্রাইটেরিয়া। একটা ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম বিন টাইম মোর দেন 15 সেকেন্ড অথবা আইএনআর মোর দেন 1.5 প্লাস তার সাথে কি থাকবে, ক্লিনিক্যাল হেপাটিক এনকেফালোপ্যাথি। ক্লিনিক্যাল হেপাটিক এনকেফালোপ্যাথি অর্থাৎ তুমি হেপাটিক এনকেফালোপ্যাথির কিছু সিমটম পাইলা, সিমটম গুলো আমরা পরে আলোচনা করব। হেপাটিক এনকেফালোপ্যাথি কি, সেখানে অর্থাৎ ডিসঅর্ডার সিএনএস, তার অল্টার মেন্টাল স্টেট অথবা তার মেমোরি লস হচ্ছে, অথবা তার দেখা যাবে যে যেসব আমরা হেপাটিক এনকেফালোপ্যাথির সিমটম বলি, এই সিমটম গুলো যদি আমরা পাই, এর সাথে যদি আমরা পরীক্ষা করে প্রথম বিন টাইমটা বেশি পাই অথবা আইএনআর বেশি বলতে প্রথম বিন টাইম মোর দেন 15 সেকেন্ড, আইএনআর মোর দেন 1.5 প্লাস ক্লিনিক্যাল হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা হলো একটা ক্রাইটেরিয়া। আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে অথবা প্রথম বিন টাইম যদি 20 সেকেন্ডের উপরে হয় এবং আইএনআর যদি মোর দেন 2 হয়, সেখানে হেপাটিক এনকেফালোপ্যাথির কোনো ক্লিনিক্যাল সিমটম থাকতে হবে না। প্রেজেন্স অফ রিগার্ডলেস অফ দ্য প্রেজেন্স অফ ক্লিনিক্যাল হেপাটিক এনকেফালোপ্যাথি থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাইলেও আমরা বলবো যে তার হেপাটিক বেসড এনকেফালোপ্যাথি আছে। আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? তাহলে তিনটা জিনিস আমরা কখন ফালমিনেট হেপাটিক ফেলিওর বলবো। একটা হচ্ছে বায়োকেমিক্যাল এভিডেন্স অফ অ্যাকিউট লিভার ইনজুরি, ইউজুয়ালি লেস দেন 8 উইক ডিউরেশন, নো এভিডেন্স অফ ক্রনিক লিভার ডিজিজ। আগে থেকে লিভারটা ভালো ছিল, কোনো লিভার ইনজুরির কোনো ইয়ে ছিল না, সাইন সিমটম ছিল না। তৃতীয় হচ্ছে হেপাটিক বেসড কোয়াগুলোপ্যাথি। হেপাটিক বেসড কোয়াগুলোপ্যাথি দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যদি হেপাটিক এনকেফালোপ্যাথির কোনো সিমটম পাওয়া যায়, সেক্ষেত্রে প্রথম বিন টাইম মোর দেন 15 সেকেন্ড এনাফ অথবা আইএনআর মোর দেন 1.5 ইজ এনাফ। তাইলে আমরা বলতে পারবো যে তার মানে কোয়াগুলোপ্যাথি আছে। অথবা প্রথম বিন টাইম মোর দেন 20 সেকেন্ড অথবা আইএনআর 2 মোর দেন 2, সেক্ষেত্রে কোনো ক্লিনিক্যাল সিমটম থাকতে হবে না, হেপাটিক এনকেফালোপ্যাথির কোনো সিমটম লাগবে না। যদি কোনো একটা আমরা আমাদের কাছে আসলো বায়োকেমিক্যাল এভিডেন্স, আমরা পরীক্ষা করলাম, পরে যদি আমরা দেখি যে তার এএলটি বেশি, তার পিটি মোর দেন 20 সেকেন্ড, আইএনআর মোর দেন 2, তাইলে আমরা বলতে পারবো যে সে কিন্তু পার্মানেন্ট হেপাটিক ফেলিওরে আছে। ক্লিয়ার তো? স্টুডেন্টরা সবাই শুনতে পাচ্ছ? जी सर। তাইলে জি স্যার। acute, হ্যাঁ, তাইলে আমরা সেখানে তিনটা ক্রাইটেরিয়া পার্মানেন্ট হেপাটিক ফেলিওরের জন্য আমরা বললাম, ঠিক আছে? আমরা এর আগে প্রগনোসিসে দেখে আসছি পার্মানেন্ট হেপাটিক ফেলিওর কোন কোন ক্ষেত্রে ঘটে। একজন উত্তর বলো, একজন, কোনো একজন বা বলবা পার্মানেন্ট হেপাটিক ফেলিওর কোনটাতে বেশি হয়, কোন ভাইরাল হেপাটাইটিসে বেশি হয়? সিতে স্যার, হেপাটাইটিস সি। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। অ্যাকুট ভাইরালের কোনটাতে হয়? হেপাটাইটিস সিতে স্যার বেশি হয়। হেপাটাইটিস সিতে স্যার বেশি হয় স্যার। বিতে, বি বিতে স্যার। বিতে স্যার। সিতে স্যার বেশি হয়, সিতে বি সি বিতে দুইটাতেই হয়। বেশি হয়, তবে বিতে বেশি হয়, ঠিক আছে? আমরা আরেকবার একটু দেখে নেই, তাইলে তোমাদের কনফিউশনে কেন গেলাম। ঠিক আছে, একবার বি অথবা সি দুইটাতেই হতে পারে।
তাইলে এই ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করবে সেটা আমরা দেখলাম। এখন আসো ইটিওলজি কি, তাইলে কি শুধু অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এই ফালমিনেট হেপাটিক ফেলিওর হবে? শুধু ভাইরাল হেপাটাইটিসই হবে না, আরো অনেকগুলো কজ আছে, সেই কজগুলো আমরা একটু দেখে নেই। ইনফেকশনের মাঝে কি কি আছে? ইনফেকশনের মাঝে অনেক বিরাট লিস্ট আছে। আমরা তো হেপাটাইটিস এ তো আমরা দেখেছি, হেপাটাইটিস সেখানে আমরা দেখলাম যে ভাইরাল হেপাটাইটিস এ, বি, ডি এন্ড রেয়ারলি ই। সির কথা বললো না কেন? এপিস্টেন-বার ভাইরাস, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, এডিনো ভাইরাস, এন্টেরো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, পার্ভো ভাইরাস, অর্থাৎ যত ভাইরাস আছে যেগুলো হেপাটাইটিস করে সবাই কিন্তু মোটামুটি কম বেশি পার্মানেন্ট হেপাটিক ফেলিওর করতে পারে। অটোইমিউন হেপাটাইটিস, মেটাবলিক ডিজিজ যেমন উইলসন ডিজিজ, গ্যালাক্টোসেমিয়া, নিওপ্লাজম, তোমার লিউকেমিয়া, লিম্ফোমাতে হতে পারে। ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি, এটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসিটামাইনোফেন। অ্যাসিটামাইনোফেন মানে হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল পয়জনিং এ অ্যাকিউট, হাইপার অ্যাকিউট লিভার ইনজুরি হতে পারে এবং সেখানে পার্মানেন্ট হেপাটিক ফেলিওর হতে পারে। ভাস্কুলার কিছু কজ আছে, হেপাটিক ভাস্কুলার অক্লুশন, সিভিয়ার হার্ট ফেলিওর, সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, সার্কুলেটরি শক, এই ক্ষেত্রেও তোমার হতে পারে। ইডিওপ্যাথিক অ্যাকিউট লিভার ফেলিওর, একটা ইডিওপ্যাথিক কজ আছে, সেখানে 40 to 50% অফ অ্যাকিউট হেপাটিক ফেলিওরের ক্ষেত্রে দেখা গেছে যে ইডিওপ্যাথিক, আমরা কোনো অ্যাপারেন্ট কোনো কজ পাই না কিন্তু লিভার ফেলিওর হয়ে গেছে। এক্ষেত্রে প্যাথোলজি হচ্ছে লিভার বায়োপসি যদি করা হয় তাহলে সেখানে দেখা যাবে পেচি অর কনফ্লুয়েন্ট মেসিভ নেক্রোসিস অফ হেপাটোসাইট, যেটা আগে আমরা বলছিলাম যে হেপাটোসাইটের মেসিভ নেক্রোসিস হবে। মাল্টিলোবিউলার or breathing necrosis can be associated with collapse of the reticulin framework of the liver. আমরা প্রথম দিন বলছিলাম যে যখন লিভার ফেলিওর হয় তখন কি হয়, হেপাটোসাইট গুলো কলাপস করে ফেলে। কেন কলাপস করে ফেলে? সেখানে মেসিভ নেক্রোসিস হচ্ছে এবং তাদের ভিতরে যে রেটিকুলিন ফ্রেমওয়ার্কটা আছে, এই রেটিকুলিন ফ্রেমওয়ার্কটা কি হয়ে যাচ্ছে, কলাপস হয়ে যাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে পুরো সেলটাই কলাপস হয়ে যায়। There may be little or no regeneration of hepatocyte. এই জন্যই দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই ফালমিনেন্ট হেপাটিক ফেলিওরের যে যদিও রিকভারি হয় কিন্তু অনেক ক্ষেত্রে ডেথ হয়ে যায় অথবা তোমার লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হয়। সেখানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা দেখো, তাইলে আমরা এই ধরনের কখন আমরা ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর বলবো, যখন প্রোগ্রেসিভ জন্ডিস হবে, তারপরে ফিটার হেপাটিকাস। নর্মাল জন্ডিসে কিন্তু এটা থাকবে না, যখন জন্ডিস ডিপেন্ডিং হতে থাকবে, প্রোগ্রেসিভ জন্ডিস হতে থাকবে, তখন আমাদের মাথায় আসবে যে এটা কি লিভার ফেলিওর দিকে যাচ্ছে কিনা। ফিটার হেপাটিকাস, ফিটার হেপাটিকাস মানে কি? কেউ বলতে পারবা? What is fetal hepaticus? এটা হচ্ছে একটা স্পেশাল স্মেল, ক্যারেক্টারিস্টিক স্মেল, ঠিক আছে? আমার কথা শোনা যায় রে? জি স্যার। তাহলে ফিটার হেপাটিকাস হচ্ছে একটা, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ব্রেথ অথবা স্মেল which has been said to resemble of odor of the mixture of the rotten egg
অ্যান্ড গার্লিক, অর্থাৎ এটা এমন একটা স্পেশাল স্মেল যেটা অনেকটা রটেন এগ এবং গার্লিকের মিক্সচারে তৈরি হয়, এরকম একটা গন্ধ আমরা পাবো। এটা কেন হচ্ছে? এটা মূলত আমাদের লিভারের যে ফিল্ট্রেশন যে ফাংশন সেটা নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে সালফার সাবস্টেন্স সেটাও কিন্তু ডিটক্সিফাই হয় লিভার থেকে। এই সালফার সাবস্টেন্সটা চলে আসছে ব্লাড স্ট্রিমে এবং সেটা চলে আসছে পরবর্তীতে লাঙে আসার কারণে এই যে গন্ধটা, সেই গন্ধটা ব্রিদের মাধ্যমে আমরা পাচ্ছি রোগীর কাছ থেকে। যখনই তুমি রোগীর কাছে যাবা এক ধরনের স্পেশাল স্মেল পাবা, এবং এই স্মেলটা হচ্ছে কি ধরনের? পচা ডিম এবং গার্লিক যদি একসাথে মিক্স করা হয় তাইলে যে ধরনের একটা গন্ধ আসে, এই রোগীর শ্বাসের মাধ্যমে এই গন্ধটা পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে ফিটর হেপাটিকাস। তাইলে এই যে স্মেল, এই স্মেলটা আমরা মাথায় রাখতে হবে যখন একটা জন্ডিসের। কিছু বলবা? কেউ কিছু বলছো? যে ফিটোর হেপাটিকাসে বললেন যে স্যার রটেন এগ আর কি স্যার ওটার সাথে গার্লিক গার্লিক, আচ্ছা জি স্যার। গার্লিক, ঠিক আছে, মিক্সচার অফ রটেন এগ এন্ড গার্লিক। এবং এটা কেন আসতেছে? যে ডিটক্সিফাইং ফাংশন অফ দ্য লিভার ইজ ইম্পেয়ার্ড, যে কারণে সালফার সাবস্টেন্সটার ব্লাড স্ট্রিমে এসে এটা তোমার লাঙের মাধ্যমে যখন ব্রেদে চলে আসছে, সেই কারণে এই গন্ধটা পাওয়া যাচ্ছে। তাইলে প্রোগ্রেসিভ জন্ডিস, ফিটার হেপাটিকাস, ফিভার থাকতে পারে। জন্ডিসের পেশেন্টে এমনিতে হালকা জ্বর থাকে, কিন্তু যদি তার দেখা যায় যে মানে জ্বর বেড়ে যাচ্ছে, তাইলে কিন্তু এটা একটা ওয়ার্নিং সাইন। অ্যানোরেক্সিয়া তো থাকে জন্ডিসের সবসময়, কিন্তু যদি মারাত্মক অ্যানোরেক্সিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, এই সবগুলোই কিন্তু তোমার লিভার ইয়েতে কি বলে হেপাটাইটিস থাকে। কিন্তু এই যে এগুলো যখন সিভিয়ার হয়, যেমন জন্ডিস বাড়তে থাকা, জ্বর হয়ে গেল, নর্মাল জন্ডিসে হালকা হালকা জ্বর থাকবে, যেহেতু হেপাটাইটিস ফিভার থাকবে, লো গ্রেড ফিভার থাকতে পারে, কিন্তু দেখা গেল 104, 103, 104 এরকম জ্বর চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় আসতে হবে যে এটা পালমোনারি হেপাটিক ফেলিওর দিকে যাচ্ছে কিনা। অ্যাবডোমিনাল পেইন, আর সাথে কি থাকতে পারে? হেপাটিক এনকেফালোপ্যাথির ফিচার থাকতে পারে। হেপাটিক এনকেফালোপ্যাথির ফিচার কি কি থাকতে পারে? যেটা ওই সময় বলছিলাম, ইরিটেবিলিটি। এনকেফালোপ্যাথি মিনস সেখানে ডিসঅর্ডার সিএনএস ফাংশন, সেখানে কি কি আসতে পারে? ইরিটেবিলিটি, পেশেন্ট মে বি ইরিটেবল, poor feeding, a change in sleep rhythm, দেখা গেল যে তার স্লিপ রিদমটা চেঞ্জ হয়ে গেছে, দিনের বেলা ঘুমাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না। ড্রাউজিনেস, ড্রাউজি হয়ে যাচ্ছে। একটা জন্ডিসের পেশেন্ট কোনো কারণে যদি এই যে হঠাৎ করে দেখা গেল যে সে ড্রাউজি, তারপরে কমা, এই ফিচার গুলো যদি আমরা পাই তাহলে আমরা বলবো যে কি হচ্ছে এনকেফালোপ্যাথির দিকে যাচ্ছে। তো এনকেফালোপ্যাথি যখন এই যে সিমটম গুলো আমরা বললাম, একটা হচ্ছে যে প্রোগ্রেসিভ জন্ডিস, ফিটার হেপাটিকাস, এটা একটা স্পেশাল এটা নর্মাল হেপাটাইটিসে থাকবে না। যখন কোনো ক্যারেক্টারিস্টিক স্মেল পাবা, এবং যে স্মেলের কথা আমরা বললাম সেটা যদি কোনো রোগীর কাছে গেলে পাও, তাইলে কিন্তু তুমি ক্লিনিক্যালি বলতে পারবা যে তার কি হচ্ছে, তার অ্যাকিউট ফালমিনেন্ট হেপাটিক ফেলিওরের দিকে যাচ্ছে। এখন হেপাটিক এনকেফালোপ্যাথি মানে কি? হেপাটিক এনকেফালোপ্যাথি কি? আমরা যে হেপাটিক এনকেফালোপ্যাথি থাকলে আমরা বলতেছি লিভার ফেলিওর, অ্যাকিউট লিভার ফেলিওর বা ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর। তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি ইজ দ্য ওয়ান অফ দ্য characteristic feature of hepatic failure. What is hepatic encephalopathy? Hepatic encephalopathy is a state of disordered CNS function associated with severe acute or chronic liver disease. তাহলে hepatic encephalopathy টা হচ্ছে
ডিসঅর্ডার সিএনএস ফাংশন, অর্থাৎ সিএনএস এর নরমাল ফাংশন নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমরা ইরিটেবিলিটি দেখছি, আমরা ডাউজিনেস দেখছি, আমরা স্লিপ প্যাটার্নটা ডিসরাপ্টেড দেখছি, সেখানে ধারাবাহিকভাবে সে কমাতে চলে যাচ্ছে। এই যে বিষয়টা, সেটাই হচ্ছে এনকেফালো ডিসঅর্ডার সিএনএস ফাংশন associated with severe acute or chronic liver disease। তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি শুধু যে অ্যাকিউট লিভার ফেলিওর হবে এমন না, এটা ক্রনিক লিভার ফেলিওরও হতে পারে, সিএলডি তে হতে পারে। সুতরাং হেপাটিক এনকেফালোপ্যাথি ওয়ান অফ দা characteristic feature of acute liver injury বা acute liver failure। পাশাপাশি ক্রনিক লিভার ফেলিওরও কিন্তু হেপাটিক এনকেফালোপ্যাথি থাকতে পারে। তাইলে আমরা সেক্ষেত্রে আমরা আলাদা কিভাবে করব? আমরা আলাদা করব তার হিস্ট্রি নিয়ে এবং আদার বায়োকেমিক্যাল প্যারামিটার। যদি দেখা যায় উইদিন 8 উইকস এর মধ্যে হয়েছে, তাইলে সেটাকে আমরা বলবো যে অ্যাকিউট লিভার ফেলিওর অথবা ফালমিনেট হেপাটিক ফেলিওর। আর যদি আমরা দেখি যে এই তার ক্রনিক লিভার ডিজিজ ছিল, সেক্ষেত্রে এই ফিচারগুলি যদি আমরা পাই, এনকেফালোপ্যাথির ফিচার যদি পাই, তাইলে আমরা ধরে নিব যে এটা ক্রনিক লিভার ডিজিজ থেকে হচ্ছে। ক্লিয়ার তো? जी सर। এবং এই যে হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা কিন্তু রিভার্সিবল ইন অ্যাকিউট কেজে, এবং ক্রনিক কেজে এটা রিভার্সিবল হতে পারে। ইট মে বি অ্যাকিউট এন্ড রিভার্সিবল অর ক্রনিক এন্ড প্রোগ্রেসিভ। তাইলে হেপাটিক এনকেফালোপ্যাথি সবই হতে পারে। এটা অ্যাকিউট হতে পারে, এটা রিভার্সিবল হতে পারে, এটা ক্রনিক হতে পারে এবং প্রোগ্রেসিভ হতে পারে। এই ফিচারগুলো হেপাটিক এনকেফালোপ্যাথি বিভিন্নভাবে হতে পারে। সেটা রিভার্সিবল হয়ে সে ভালো হয়ে যেতে পারে, যেটা অ্যাকিউট লিভার ফেলিওরের ক্ষেত্রে আমরা রিভার্সিবল পাই। আবার ক্রনিক লিভার ফেলিওরের ক্ষেত্রেও দেখা যাবে যে ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা আবার নরমাল স্টেটে চলে আসবে, অথবা এটা তোমার ক্রনিক স্টেটে থেকে যেতে পারে, অথবা এটা কি হতে পারে, প্রোগ্রেসিভ হতে পারে। এখন স্টেজ অফ হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা 4টা স্টেজ। এই স্টেজগুলো আমরা একটু জাস্ট মনে রাখবো। সবগুলো পয়েন্ট মনে রাখতে না পারলেও আমরা সহজে যদি আমরা মনে রাখি, সেটা হচ্ছে যে যদি আমরা 4টা স্টেজ করি, তাইলে 4টা স্টেজে দেখো, যেটাকে আমরা বলছি স্টেজ 1, সেখানে সিমটম কি হবে? মেইনলি লেথার্জিক, পেশেন্ট মেবি লেথার্জি অথবা ইউফোরিয়া থাকতে পারে, অথবা সাথে কি থাকতে পারে, ওই যে স্লিপ প্যাটার্নটা চেঞ্জ, কিন্তু পেশেন্ট অ্যালার্ট। দেখা গেল যে একটা জন্ডিসের পেশেন্ট, তার হঠাৎ করে দেখা গেল যে তার রাতে ঘুম হয় না, দিনে ঘুম বেড়ে গেছে। তো এই একটা ছোট সিমটম থেকে কিন্তু তুমি বুঝে ফেলতে পারো যে এটা কি তাইলে চলে যাচ্ছে কিনা এনকেফালোপ্যাথির দিকে। স্টেজ 2 তে কি হবে? ড্রাউজি হতে পারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, তার বিহেভটা কেমন যেন আগের মতো না, সে হঠাৎ করে রেগে যাচ্ছে অথবা রেস্টলেস হয়ে যাচ্ছে। ওয়াইড মুড সুইং, যেমন এখন ভালো এখন খারাপ। ডিসওরিয়েন্টেশন, তাইলে স্টেজ 1 এ অ্যালার্ট থাকে, স্টেজ 2 তে তোমার ডিসওরিয়েন্টেড থাকতে পারে। স্টেজ 3 তে তার সিমটমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে সে স্টোপর বাট এরোজেবল। সেক্ষেত্রে ডাউজি থেকে সে আরেকটু, তার দেখা যাবে যে সে ডিপ্রেসড হয়ে গেছে, কিন্তু তাকে তোলা যায়, এরোজেবল, বাট শি ইজ কনফিউজড এবং তার স্পিচটা ইনকোহেরেন্ট। স্টেজ 4 এ কমা। তাইলে মোটামুটি আমরা যদি স্টেজ 1, 2, 3, 4 চিন্তা করি, স্টেজ 1 এর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে একটু লেথার্জি, স্লিপ প্যাটার্নটা চেঞ্জ হয়, পেশেন্ট অ্যালার্ট। স্টেজ 2 তে ড্রাউজি হচ্ছে এবং তার ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার হচ্ছে, মুড। হ্যাঁ, কি বলছো? কিছু বলছো তোমরা? কেউ কিছু বলছো? না স্যার, মনে হয় আনমিউট হয়ে গেছে স্যার। এখন কি শোনা যায়? জি স্যার। জি স্যার। আমার কথা কি শোনা যায়? জি স্যার।
আচ্ছা, তাইলে হেপাটিক এনকেফালোপ্যাথির 4টা স্টেজ, এই স্টেজ গুলো আমরা স্টেজ 1 2 3 4 এই পার্থক্যটা খুব বেশি না, একটু খেয়াল করলে আমরা দেখব স্টেজ 1 এ অ্যালার্ট থাকবে, স্টেজ 2 তে ড্রাউজি হবে, স্টেজ 3 তে আর একটু বেশি ড্রাউজি হবে কিন্তু তাকে তোলা যাবে বা সে রেসপন্স করবে পেইনফুল স্টিমুলাইতে, আর স্টেজ 4 এ গিয়ে কমাতে চলে যাবে একটু। হ্যালো, এই আমি একটা ক্লাসে বুঝছো, আমি 5 মিনিট পরে কথা বলবো। আচ্ছা, তাইলে আর সাইনের ক্ষেত্রে আমরা যদি সাইন এটা সিম্পটম দেখলাম, সাইনের ক্ষেত্রে কি হবে? ট্রাবল ড্রয়িং ফিগারস, পারফর্মিং মেন্টাল টাস্ক। তাকে যদি কোনো কিছু ড্র করতে দাও, আঁকতে দাও, দেখা যাবে যে এখানে সমস্যা হচ্ছে, সে পারতেছে না, কষ্ট হচ্ছে। স্টেজ 2 তে এস্টেরেক্সিস মানে হচ্ছে ফ্লেপিং ট্রেমর। ফ্লেপিং ট্রেমর বুঝো নাকি? ফিফথ ইয়ারে তোমরা ফ্লেপিং ট্রেমর মানে কি? ফ্লেপিং মানে কি? স্যার হাত এক্সটেনশন, স্যার হাতের ফিঙ্গার গুলো এক্সটেনশন করলে স্যার হ্যাঁ, কাঁপবে স্যার। এটা না, ফিঙ্গার গুলো ইয়ে করে না, এটা হলো ফ্লেপিং মানে হচ্ছে যে পাখি উড়ে না, ডানা ডানা ইয়ে করে কিভাবে, একবার উপর দিকে যায় একবার নিচে যায়, তাই না? পাখির ডানা, পাখি উড়া দেখছো তো? জি স্যার। এখন তুমি যদি হাতটাকে ইয়ে করো, কি বলে, রিস্ট জয়েন্টকে ইয়ে করে যদি তুমি হাত সোজা করতে বলো, দেখবা এইরকম করতেছে, ঠিক আছে, পাখির ডানার মতো। দিস ইজ ফ্লেপিং ট্রেমর। এটাকে বলা হচ্ছে স্টেরেক্সিস। স্টেজ 2 তে ফিটার হেপাটিকাস থাকতে পারে, ইনকন্টিনেন্স থাকতে পারে। স্টেজ 3 তেও কিন্তু স্টেরেক্সিস, দ্যাট মিন্স ফ্লেপিং ট্রেমর পাবা, হাইপার রিফ্লেক্সিয়া পাবা, আর এক্সটেনসর রিফ্লেক্স পাবা, রিজিডিটি পেতে পারো। আর স্টেজ 4 এ কোনো রিফ্লেক্স পাবা না, নো স্টেরেক্সিস, ফ্লাসিডিটি। তাইলে দেখো এখানে আমরা মোটামুটি 4টা ইয়ে করে ফেলতে পারবো একটাতে। মোটামুটি শুধু আমরা দেখবো যে ট্রাবল ড্রয়িং আর মেন্টাল টাস্ক করতে পারছে না। স্টেজ 2 তে ফিটার হেপাটিকাস আছে, স্টেরেক্সিস আছে, ইনকন্টিনেন্স। স্টেজ 3 স্টেরেক্সিস, হাইপার রিফ্লেক্স, এখানে হাইপার রিফ্লেক্সিয়া আসছে, এক্সটেনসর রিফ্লেক্স পাওয়া যাবে এবং রিজিডিটি পাওয়া যাবে। আর স্টেজ 4 এ গিয়ে সেখানে কোনো রিফ্লেক্স পাবা না, স্টেরেক্সিস পাবা না, ফ্লাসিডিটি পাবা না। স্টেজ 4 তো কমা, সুতরাং সবাই বুঝবে। স্টেজ 1 2 3 তে যদি আমরা বুঝতে, স্টেজ 1 এবং 2 তে যদি আমরা ইয়ে করতে পারি, তাহলে তার কিন্তু রেজাল্ট ভালো, তাকে আমরা ভালো আউটকামে নিয়ে আসতে পারবো। আর ইজি যদি করি তাইলে সেখানে কিছু ফিচার পাওয়া যাবে। এই হচ্ছে, তাইলে আমরা হেপাটিক এনকেফালোপ্যাথির ক্ষেত্রে আমরা সিমটম দেখে, সাইন দেখে আমরা কিন্তু এনকেফালোপ্যাথি তাইলে কথা তো শোনা যায় না, স্লাইডটা শো করছে না। আমরা এখানে কি করব, এখানে আমাদের মোটামুটি স্টেজিং করে ফেললাম।
এরপরে আমাদের কিছু ল্যাব ফাইন্ডিং আছে, আমাদের ইনভেস্টিগেশন আমরা কি করব? আমার কথা শোনা যায় তো? জি স্যার। আচ্ছা, এখানে আমরা কি দেখব? আমরা বিলিরুবিন দেখব, লিভার ফাংশন দেখব। লিভার ফাংশনের ক্ষেত্রে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বিলিরুবিন দেখব। তারপরে তোমার এএলটি দেখব। ব্লাড অ্যামোনিয়া ইমপ্রুভ মানে ইনক্রিজ করতে পারে। প্রথম মিন টাইমের ক্ষেত্রে আমরা কথা বলেছি, প্রথম মিন টাইম কি হবে? আইএনআর কি হবে? প্রলংড হবে। তারপরে হাইপোগ্লাইসেমিয়া হবে, হইতে পারে, হাইপোক্যালেমিয়া হতে পারে, হাইপোনেট্রিমিয়া হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। সুতরাং আমরা যখন এই ধরনের কেস পাবো, আমরা এই ইনভেস্টিগেশনগুলো আনবো। এরপর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে লিভার ফাংশন টেস্ট। মনে রাখবা, ডায়াগনোসিসের জন্য দরকার, ম্যানেজমেন্টের জন্য দরকার। সেক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্ট মানেই আমরা সবসময় মনে করি যে শুধু সিরাম বিলিরুবিন আর এএলটি। স্যার আমরা প্রথম দিন টাইম দেই না। জি স্যার বলো। এখানে হাইপোনেট্রিমিয়া হাইপোক্যালেমিয়া স্যার এগুলার বা এগুলার কারণটা কি স্যার অ্যাকচুয়ালি? বুঝি নাই। মানে স্যার হাইপোনেট্রিমিয়া হাইপোক্যালেমিয়া এগুলো স্যার এটা মানে এস্টাবলিশ হবে স্যার এগুলো? ডিজ ইলেকট্রোলাইটেমিয়া হয়। হাইপোগ্লাইসেমিয়া তো যেহেতু লিভার তোমার এই আমাদের সবগুলো হাইপো এবং লিভারের কাজ কি? লিভারের কাজ কিন্তু এগুলো মেনটেনে যখন মাল্টি অর্গান ডিসফাংশন হয়, ঠিক আছে, অ্যাকিউট লিভার ফেলিওরে মাল্টি অর্গান ডিসফাংশন হয়, যে কারণে তোমার ডিসইলেক্ট্রোলাইটেমিয়া হচ্ছে। এই দেখা যাচ্ছে নাকি? মধ্যে আমি একটু নেটওয়ার্ক প্রবলেমে ছিলাম। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওই যেটা বলছিলা যে কেন হয়, এটা মাল্টি অর্গান ডিসফাংশনের কারণে হচ্ছে, ঠিক আছে। আমরা ট্রিটমেন্টে যাই। ট্রিটমেন্টে হচ্ছে ট্রিটমেন্ট মেইনলি সাপোর্টিভ। আমরা সেখানে যদি হেপাটিক এনকেফালোপ্যাথি বা লিভার ফেলিওর হয়, তাহলে আমরা কি করব? সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, তার নিউট্রিশন মেনটেন করব, তার হাইড্রেশন মেনটেন করব, ঠিক আছে। তারপর হচ্ছে তাকে আমরা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিতে পারি, যেহেতু তারা প্রোন টু ইনফেকশন।
H2 ব্লকার দিতে হয়। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, যেগুলো আমরা একটু আগে তোমরা প্রশ্ন করলা যে হাইপোগ্লাইসেমিয়া কেন হয়। হাইপোগ্লাইসেমিয়া যেহেতু হবে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট করব, হাইপোনেট্রিমিয়া কারেকশন করব। রেনাল ফাংশন যদি ইম্পেয়ার থাকে তাহলে আমরা রেনাল ফাংশন যাতে সেক্ষেত্রে রেনাল ফাংশন ডিসফাংশনের ট্রিটমেন্ট করব, কোয়াগুলোপ্যাথির ট্রিটমেন্ট করব। কোয়াগুলোপ্যাথির ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ভিটামিন কে দিতে পারি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি। অর্থাৎ যদি কোয়াগুলোপ্যাথি থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট আমাদেরকে দিতে হবে। তারপরে ট্রিটমেন্ট অফ এনকেফালোপ্যাথি, সেখানে এক্সট্রা প্রোটিন আমরা দিব না। তারপরে কোনো আমরা কি বলে সিডেটিভ দেব না। ট্রিটমেন্ট অফ সেরেব্রাল ইডেমা, সেরেব্রাল ইডেমার যদি ফিচার থাকে তাহলে আমরা কি করব, স্টেরয়েড দিতে পারি অথবা তোমার অসমোটিক ডায়ারোসিস দিতে পারি। এরপরে সে যদি কমায় থাকে মেকানিক্যাল ভেন্টিলেশন লাগতে পারে, এবং যদি লিভার ফেলিওর হয় সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন করা লাগতে পারে। এ হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট। তাইলে স্যার, জি, H2 ব্লকার কেন দেওয়া হয়? H2 ব্লকার কেন দেওয়া হয়? H2 ব্লকার হচ্ছে যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে কি হতে পারে, আমরা H2 ব্লকার দেই। এনি স্ট্রেসফুল কন্ডিশন, ঠিক আছে, সেখানে কি হতে পারে, সেখানে তোমার কি বলে স্টোমাকে তোমার অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি হতে পারে, সেখানে ইয়ে হতে পারে, এর নাম কি স্টোমাক আলসার হতে পারে। এই কারণে আমরা H2 ব্লকার দিচ্ছি। প্রগনোসিস, প্রগনোসিস হচ্ছে চিলড্রেন উইথ অ্যাকিউট হেপাটিক ফেলিওর ফেয়ার বেটার দেন অ্যাডাল্টস। অর্থাৎ বাচ্চাদের যদি অ্যাকিউট হেপাটিক ফেলিওর হয় সেটা বড়দের চেয়ে তার প্রগনোসিসটা ভালো। 50.3%, অর্থাৎ around 50% of patient survival with supportive care alone, 36.2% survival after liver transplantation, and 13.4% death. তাইলে দেখো, তাইলে যদি প্রায় 50% তোমার সার্ভাইভ করতে সাপোর্টিভ কেয়ারে, আর 50% বাকি যে 50% সেখানে যদি লিভার ট্রান্সপ্লান্ট করা হয় তাইলে তোমার সেখানে সার্ভাইভ করবে, আর 13.4% ডেথ। তাইলে আমরা যদি লিভার ট্রান্সপ্লান্ট না করি তাহলে দেখা যাচ্ছে 50%ই ডেথ হয়ে যাচ্ছে। তাইলে আমরা বলতে পারি যে অ্যাকিউট লিভার ফেলিওরের প্রগনোসিস 50%, আর 50% লিভার ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে 36.2% এর সার্ভাইভ করতে পারে, আর 13.4% ডেথ। অর্থাৎ প্রগনোসিসটা খুব ভালো না। তাইলে আমরা আজকে যে বিয়েটা করলাম সেটা হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিওর। অ্যাকিউট লিভার ফেলিওর যাতে না হয় সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের যখনই ভাইরাল হেপাটাইটিস আসবে আমাদের মাথায় কিন্তু অ্যাকিউট লিভার ফেলিওর মাথায় রাখতে হবে। নরমালি ভাইরাল হেপাটাইটিস মানে তার প্রগনোসিস ভালো, কিন্তু যদি কোনো কারণে হেপাটিক ফেলিওর ডেভেলপ করে ফেলে, এবং অথবা আমরা যদি আর্লি স্টেজে যদি হেপাটিক ফেলিওরকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি সেক্ষেত্রে কিন্তু প্রগনোসিস ভালো। বলো দেখি, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? আমাদের সময় শেষ। কোনো প্রশ্ন? আজকে তোমাদের 137 জন প্রেজেন্ট, আমি সহ 136 স্ক্রিনশট। তো ঠিক আছে, শেষ করি। ধন্যবাদ সবাইকে। আদব স্যার। আসসালামু আলাইকুম।